Are you new here? Please subscribe and hit the bell button. Give a thumbs up and comment, share too. দ্য ওমেন ইন ব্ল্যাক। আজ শুনবেন দ্বিতীয় অংশ। দ্য ওমেন ইন ব্ল্যাক। অধ্যায় ৫। একটি শিশুর কান্না। বাড়ির বাইরের দিকটা অত্যন্ত শান্ত। আমি আরেকবার পিছন ফিরে তাকালাম, কিন্তু আমি সেই কালো কাপড়ে আবৃত মহিলাকে কোথাও দেখতে পেলাম না। বাঁধের রাস্তাটা শুকনোই ছিল, কিন্তু ইতিমধ্যে জোয়ার আসতে শুরু করেছে। দুপাশের পানি উঁচু হতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে নিজেকে বড় নিঃসঙ্গ মনে হলো, আর রাস্তাটাও ফোরাচ্ছিল না, যেন অনেক দীর্ঘ। আমি দ্রুত পা চালাতে শুরু করলাম। ধূসর আলোয় আকাশ আর পানিকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। তারপর আমার চোখে পড়ল সমুদ্রের কোহেলিকা, যা জলাভূমিকে দ্রুত ঢেকে ফেলছে। কিছুক্ষণের মধ্যে সব কিছু ঢেকে দিল ওই কুয়াশা মাখা চাদর, ওই ধোঁয়াটে চাদর। স্যাঁতস্যাঁতে শুভ্র কোহেলিকা লন্ডনের হলদেটে কুয়াশার থেকে এর অনেক তফাৎ। মুহূর্তের মধ্যে কুয়াশায় আমার চুল, পোশাক সব ভিজে যায়। এখন কুয়াশার দরুন সামনের দিকের রাস্তা অল্পই দেখতে পাচ্ছি। পেছনে ফিরে তাকিয়ে আমি আর ইলমার হাউসটাকে দেখতে পেলাম না। কুয়াশার গহ্বরে সম্পূর্ণরূপে মিলিয়ে গেছে। আমি ধীরে ধীরে চলছিলাম, এক পর্যায়ে থেমে গেলাম। এভাবে চলতে থাকলে বাঁধের পথ ছেড়ে গভীর কাদায় নিশ্চিতভাবে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত নিলাম ইলমার হাউসে ফিরে যাওয়ার, কিন্তু ওটাও খুব একটা সহজ নয়। সমুদ্রের কোহেলিকা আমাকে চারপাশ থেকে বেষ্টন করে ফেলেছে। বাড়িটা কোথায়? আমি কি ঠিক পথে যাচ্ছি? আমার অত্যন্ত ভয় লাগতে শুরু করলো। তখনই ফোনি ট্র্যাপের শব্দটা আমার কানে এলো। থ্যাংক গড, কে কই আসছে। আমি থেমে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ফোনি ট্র্যাপের শব্দটা আমার দিকে না এসে বরং দূরে সরে যেতে লাগলো। এখন শব্দটা জলাভূমির কোনো জায়গা থেকে ভেসে আসছে। ব্যাপারটা কি? কে কই কি রাস্তা ভুলে অন্য কোনো পথে চলে গেল? আমি একদম স্থির দাঁড়িয়ে রইলাম। কয়েক মুহূর্তের জন্য সব কিছু সম্পূর্ণ নীরব, নিস্তব্ধ হয়ে রইল। হঠাৎ একটা টাট্টু ঘোড়া প্রচণ্ড ভয়ে প্রাণপণে চিৎকার করে উঠল। তারপর আমি একটা শব্দ শুনতে পেলাম, যেটা আমি জীবন নিয়েও ভুলব না। একটা শিশুর পরিত্রাহী চিৎকার। শিশুটি মৃত্যু ভয়ে প্রাণপণে চিৎকার করছিল, এবং তার পরপরই ফোনি ট্র্যাপটা ডুবে যেতে লাগলো। পানিতে তলিয়ে যাবার ভয়ঙ্কর বুদবুদ একটা শব্দ আমার কানে আসছিল। ট্র্যাপটা ক্রমশই কাদার নিচে তলিয়ে যাচ্ছিল, এবং তখনও শিশুটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে চিৎকার করছিল প্রাণপণে। আমি কিছু করতে পারিনি। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিল না। ওই ভয়ঙ্কর কোহেলিকার মধ্যে আমি কিভাবে ট্র্যাপটাকে খুঁজবো? না, এটা অসম্ভব। আমাকে বাড়ি ফিরে যেতে হবে। যদি আমি বাড়ির সব কটা বাতি জ্বেলে দিই, তাহলে
কেউ না কেউ নিশ্চয়ই ওদেরকে দেখতে পাবে এবং সাহায্যের জন্য এগিয়ে আসবে। একে তো অন্ধকার হয়ে গেছে, তার উপর কোহেলিকা প্রচন্ড ঘন। শব্দ শুনে আমি অনুভব করতে পারলাম সমুদ্রের পানি অনেকটাই কাছে চলে এসেছে। অবশেষে আমি বাড়ির সামনের উঠানটায় পৌঁছে ওখানকার শক্ত মাটির ওপর দাঁড়িয়ে পড়লাম। হাতড়ে হাতড়ে সদর দরজাটা খুঁজে আমি ওটাকে খুললাম। আমার পেছনের জলাভূমি এখন সম্পূর্ণ নিস্তব্ধ, শান্ত। কাছের একটা চেয়ারে বসে পড়ে আমি কাঁপতে শুরু করলাম। কি ভয়ঙ্কর, কি বিভীষিকাময় শিশুটার কান্না! অসহায় শিশুটা কাঁদায় ডুবে মরে গেল। দুঃখে কষ্টে আমি কাঁদতে শুরু করলাম, কিছুতেই থামাতে পারলাম না। একটু পরে নিজেকে সামলে আমি উঠে দাঁড়ালাম। আমি প্রত্যেকটা ঘরে গিয়ে বাতি জ্বেলে দেই। একটা আলমারির ভেতর কিছু ব্র্যান্ডি পেলাম, খানিকটা ঢেলে নিয়ে পান করলাম। এখন আমার ভয় রাগে পরিণত হয়েছে। কেন কেন মিস্টার প্যানলি আমাকে এখানে পাঠালেন? কেন আমি লন্ডন ছেড়ে এখানে এলাম? পায়চারি করতে শুরু করলাম। এখন আমার লক্ষ্য কেবল একটাই, এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে দূরে চলে যাওয়া। আমি দোতলার একটা প্যাসেজ ধরে ধীরে ধীরে হাঁটছিলাম। প্যাসেজের শেষ প্রান্তের দরজাটা তালাবন্ধ। রাগে ক্ষোভে আমি ওটায় লাথি মারি, কিন্তু ওটা খুলল না। আমি ঘুরে আবার হাঁটতে শুরু করি। ফেরার সময় আমি প্রত্যেকটা জানালার ওপর নজর করে দেখি শুভ্র কোহেলিকা বাড়িটার চারদিকে ছেয়ে গেছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি আরো একটু ব্র্যান্ডি পান করলাম। ওই ব্র্যান্ডি আমাকে বলতে সাহায্য করেছে ওই অসহায় শিশুটির মরণ চিৎকার। অবশেষে আমি ঘুমিয়ে পড়লাম। একটা ঘন্টা ধ্বনি যা ক্রমাগত বেজেই যাচ্ছিল। আমি ধীরে ধীরে চোখ খুলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি নিকষ কালো আকাশে রূপালি চাঁদ ঝলমল করছে। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম আমি তা জানি না। আবারও সেই ঘন্টার ধ্বনিটা বেজে উঠল। তারপরে আমার মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর বিভীষিকাময় শব্দগুলো। অসহায় শিশুটির পরিত্রাহী মরণ চিৎকার, টাট্টু ঘোড়াটার ভয়ে ছটফটানি, আর ট্র্যাপটার কাঁদায় তলে যাওয়ার ভয়ঙ্কর শব্দ। আমি কি ওগুলো বাস্তবেই শুনেছিলাম, নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখছিলাম? আমি জানি না। ঘন্টাটা আবার বাজলো। এবার কেউ একজন দরজায় করাঘাত করছে। কে হতে পারে? অবশ্য সবগুলো বাতি জ্বালানো। হয়তো বাতির আলো দেখতে পেয়ে কেউ একজন এসেছে আমাকে সাহায্য করতে। আমি ধীরে ধীরে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। ও, দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটি অন্য কেউ নয়, সে হলো কেকুইক আর তার পেছনে দাঁড়ানো ফনি ট্র্যাপ। এরা বাস্তব এবং ভয়ের কোনো আশঙ্কা নেই। স্যার, আমাকে কুহেলিকা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আর কুহেলিকা চলে যাওয়ার পরপরই জোয়ার চলে আসে। জোয়ারের পানি বাঁধের রাস্তা ছেড়ে পুরোপুরি নেমে যাওয়া না পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বেজে গেছে। এটা তোমার উদারতা যে এত কষ্ট করে তুমি এই সময় এলে আমার জন্য এখানে। না না, কি করে এই বাড়িতে পুরো রাত জুড়ে আপনাকে ফেলে রাখি? না স্যার, আমি এটা করতে পারি না।
যেই মাত্র আমি বলতে শুরু করলাম যে তুমি কিভাবে এই কাদা মারিয়ে এখানে এসেছো, তখনই আমি বুঝতে পারলাম এটা এটা কেকুই নয়, এটা অন্য কেউ। কিন্তু কে কে এটা? কে এই ভয়ঙ্কর নভেম্বরের শীতের রাতের অন্ধকারে এই কাদা মারিয়ে এসেছে এখানে? কে? কেকুই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ঝটপট করে ট্র্যাপে উঠে পড়ুন, আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। কেকুই বুঝে ফেলেছিল যে আমার সঙ্গে অদ্ভুত কিছু ঘটে গেছে, কিন্তু সে আমাকে কিছুই জিজ্ঞেস করলো না, কিছুই শুনতে চাইল না। আমি ট্র্যাপে চড়ে বসা মাত্রই ওটা চলতে শুরু করলো। ট্র্যাপের ভেতরে আমি স্বপ্নাচ্ছন্নের মতো বসেছিলাম। দুঃস্বপ্ন, বিভীষিকাময়, ভয়ঙ্কর। এখন আমি জানি সত্যটা, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না। ওই কালো কাপড়ে আবৃত যুবতী মহিলাটি একটা ভূত, এবং এবং ওই শিশুটি সেও ভূত। আমি ওই মহিলাটিকে দেখেছি এবং ওই শিশুটির কান্না শুনেছি। তারা বহুকাল আগেই মরে গেছে, কিন্তু তাদের আত্মা শান্তি পায়নি। গিফারামসের কাজের লোকটা তখনও আমার জন্য জেগে অপেক্ষা করছিল। সে কোনো বাক্য ব্যয় না করেই আমাকে ভেতরে চলে যেতে দিল। রাত 3টায় আমি বিছানায় যাই শুতে। ঘুমের মধ্যেও আমি ওই শিশুটির চিৎকার শুনতে পাই। আমি যেন শুভ্র কোহেলিকার মাঝে দাঁড়িয়ে আছি, আর আমার পাশেই দাঁড়িয়ে আছে সেই কালো কাপড়ে আবৃত যুবতী মহিলা। অধ্যায় 6। আবার ফিরে গেলাম। যখন আমার ঘুম ভাঙল, তখন রোদের আলোয় চারদিক ঝলমল করছে। প্রথমেই আমি দুর্বল আর অসুস্থ বোধ করছিলাম, তবে স্নান আর প্রাতরাশের পর অনেকটাই ভালো লাগলো। আমি পালাবো না, এখানে আমার কাজ আছে যা আমাকে সম্পূর্ণ করতেই হবে। হ্যাঁ, এটা সত্যি যে আমি ভয় পেয়েছি, কারণ আমি অনেক ভয়ঙ্কর কিছু শুনেছি এবং দেখেছি। আমি তরুণ, আর তরুণ মন সহজেই সবকিছু ভুলে যায়। আমি আবারও যাচ্ছি ইলমার্স হাউসে। ওখানে গিয়ে মিসেস ট্র্যাভেলার সব কাগজপত্র দেখব, তবে আজ নয়, আর আমি একাও যাব না। একটু শরীর চর্চা করা দরকার। তাই আমি এনকেপারকে বললাম আমি হাঁটতে যাচ্ছি। কথাটা শুনে সে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি বাইসাইকেল চালাতে পারেন স্যার? এখানে একটা বাইসাইকেল আছে, চাইলে আপনি ওটা নিতে পারেন। শুনে আমি খুব খুশি হলাম। স্টেলা আর আমি প্রায় সময় সাইকেল চালাতাম। হ্যাঁ, এক্সিলেন্ট, আমি এটা চালাবো, এবং কাল আবার আমি ইলমার্স হাউসে যাব, কিন্তু একা নয়। আমি সিদ্ধান্ত নিলাম মিস্টার জোরমের সঙ্গে কথা বলবো। সম্ভবত তার অফিসে একটা ছেলে আছে যে তার টুকটাক কাজকর্ম করে দেয়। মনে হয় ওই ছেলেটা আমাকে সাহায্য করতে পারবে। দুজনে মিলে কাজ করলে ওটা তাড়াতাড়ি শেষ হবে। আমি মিস্টার জোরমের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। সে আমাকে দেখে খুব একটা প্রসন্ন হলো না। আমি বললাম, বাড়িটা কাগজপত্রে ঠাসা, আমাকে সবগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে, তাই আমার সাহায্যের প্রয়োজন। আমি মিস্টার জোরমের মুখে একটা ভয়ের ছায়া দেখতে পেলাম। না স্যার, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনার অফিসের ছেলেটা কি সাহায্য করতে পারবে আমাকে? উত্তরে তিনি বললেন, আমার অফিসে এমন কেউ নেই স্যার। আচ্ছা, শহরে অন্য কাউকে পাওয়া যাবে কি?
আমি তাকে অবশ্যই খরচাপাতি দিব। মিস্টার জোরম উঠে দাঁড়ালেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আপনি এখানে কাউকে পাবেন না সাহায্য করার মতো, কেউ না, কেউ না, তিনি চিৎকার করে বললেন। মনে হয় আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি মিস্টার জোরম। এই শহরের কেউই ইলমার্স হাউসে থাকতে রাজি হবে না। সকলেই অত্যন্ত ভয় পায়। তারা ভয় পায় ওই জিনিসগুলো দেখতে। কথাটা বলতে গিয়েই আমি থেমে গেলাম। ওই কালো কাপড়ে ঢাকা তরুণী? হ্যাঁ, উত্তরে আমি বললাম, আমি তাকে আবারও দেখেছি। কোথায়? ইলমার্স হাউসের পেছনের সমাধিস্থলে। তবে সেই তরুণী যেই হোক না কেন, আমাকে সে কিছুতেই আটকাতে পারবে না। আমি হাসলাম, তবে আমার এই হাসিতে কোনো রকম আনন্দ নেই। মিস্টার জোরম, আমাকে অবশ্যই সাহসী হতে হবে। আমি পালিয়ে যাওয়ার লোক নই। ওই পেটে খাটো মানুষটি এবার শান্ত গলায় বলল, আমিও নিজের বেলায় এটাই বলেছিলাম। আমি তার কথার মানেটা বুঝতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি সেখানে একাই যাব। সম্ভবত ওই মহিলাকে আর দেখা যাবে না। আমি প্রার্থনা করি স্যার, এটাই যেন হয়। আমি প্রার্থনা করি। আমি এনে ফিরে গিয়ে মিস্টার ব্যান্ডলিকে এই বলে একটা চিঠি লিখি যে আমি এখানে কিছুদিন থাকতে চাই। তবে আমি ওই কালো কাপড়ে আবৃত তরুণী সম্বন্ধে কিছুই উল্লেখ করিনি। তারপর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। আবহাওয়াটা একেবারেই উপযুক্ত ছিল সাইকেল চালানোর জন্য। ঠান্ডা হলেও বাতাসটা ছিল যথেষ্ট আরামদায়ক। আমি ঠিক করলাম পশ্চিম দিকে যাব, জলাভূমির উল্টো দিকে। পাশের গ্রামে গিয়ে মধ্যাহ্ন ভোজ সারব। শহরের শেষ প্রান্তে এসে আমি পিছন ফিরে জলাভূমির দিকে তাকাই। জলাভূমিটা আমাকে তার দিকে টানছে। আমি জানি আমাকে ওখানে যেতে হবে, কিন্তু এখন নয়, আজ নয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাইকেলের মোড় ঘুরিয়ে নিলাম। এখন জলাভূমি আমার পেছনে। গ্রামের রাস্তাটা আমাকে জলাভূমি থেকে দূরে নিয়ে যাচ্ছে। অধ্যায় 7। মিস্টার ডেইলির সঙ্গে নৈশ ভোজ। 4 ঘন্টা পরে আমি ক্রিতেন গিফার্ডে ফিরে এলাম। বেশ ফুরফুরে লাগছে। এখন আর ইলমার্স হাউসকে ভয় লাগছে না। আমি জানি আমার মধ্যে যথেষ্ট সাহস রয়েছে ওখানে একা যাবার। আসলে ওই কোহিলিকা আর নিঃসঙ্গতাই আমাকে ঘাবড়ে দিয়েছিল। কি বোকা আমি! দ্বিতীয়বার আর এমনটা হবে না। আর আমি ভয় পাবো না ওখানে। সাইকেল নিয়ে শহরের একটা দিকে মোড় নিতেই আমি দেখলাম একটা বড় গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। দ্রুত থামতে গিয়ে আমি প্রায় সাইকেল থেকে পড়েই যাচ্ছিলাম। গাড়িটা আস্তে করে আমার সামনে থামলো। জানালা খুলে মিস্টার স্যামুয়েল ডেইলি তাকালেন। এই যে, কেমন আছেন? ভালো। সাইকেল ভ্রমণ করে এলাম। ভ্রমণটা এতই ভালো যে আমার প্রচন্ড খিদে পাচ্ছে। তাড়াতাড়ি নৈশ ভোজের অপেক্ষায় আছি। আপনার কাজের অগ্রগতি কত দূর? আপনি কি ইলমার্স হাউসে গিয়েছিলেন?
হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওখানে গিয়েছিলাম, তবে কাজ সারতে কিছুটা সময় লাগবে। মিস্টার টেইলি মুখে কিছু না বলে নীরবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আমার বেশ ভালোই লাগছে। ওখানকার সব কিছুই বেশ আনন্দদায়ক, তবে প্রচুর কাগজপত্র রয়েছে, সবগুলোই আমাকে ভালোভাবে দেখে নিতে হবে। মিস্টার টেইলি আমার দিকে তাকিয়ে থেকেই বললেন, মিস্টার গিবস, আপনার কথাবার্তা অত্যন্ত সাহসী, তবে আমি ওগুলো বিশ্বাস করি না। আজ রাতের নৈশভোজটা আপনি আমার এখানে করুন। ইনকিপার আমার ঠিকানা জানে। এরপর তিনি চলে গেলেন। মিস্টার টেইলির কথাগুলো আমার সিদ্ধান্তকে বদলাতে পারেনি। আমি ইলমার্স হাউসে যাব। শহর থেকে চা, কফি, পাউরুটি কিনে নিলাম, সঙ্গে একজোড়া রাবার বুটস এবং একটা বড় টর্চও কিনলাম। আমি ইলমার্স হাউসে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ইনকিপারকে বললাম, কাল আমি ইলমার্স হাউসে যাচ্ছি, ওখানে 2 রাত থাকবো। আমি কি তোমার বাইসাইকেলটা নিতে পারি? মুখে কিছু না বলে সম্মতিসূচক মাথা নেড়ে বিষণ্ণ চিত্তে আমার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যাবেলায় সাইকেলে চেপেই আমি টেইলির বাড়িতে আসি। মিস্টার টেইলির বাড়িটা বেশ বড়। তিনি নিঃসন্দেহে ধনী লোক। মিস্টার টেইলি আর তার পত্নী আমাকে সাদর অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। খাবার আর পানীয় ছিল অত্যন্ত সুস্বাদু। নৈশভোজের পুরোটা সময় মিস্টার টেইলি তার নিজের সম্বন্ধে কথাবার্তা বলে গেছেন। তিনি জীবনে কঠোর পরিশ্রম করেছেন, যার ফলাফল স্বরূপ পেয়েছেন এই বাড়ি, জমি আর আভিজাত্য। আমি তাকে স্টেলা আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে বললাম। নৈশভোজ শেষ করেই মিসেস টেইলি চলে গেলেন ঘুমাতে। তার স্ত্রী চলে যাওয়ার আগ পর্যন্ত মিস্টার টেইলি ইলমার্স হাউস অথবা মিসেস ট্রাভলো সম্বন্ধে কিছুই বলেননি। তিনি তার এবং আমার গ্লাস দুটো পূর্ণ করলেন পানীয় দিয়ে। ইলমার্স হাউসের কাজগুলো হাতে নিয়ে আপনি বোকামি করছেন। আমি জানি তিনি কি বোঝাতে চাইছেন। এটা আমার পেশাগত দায়িত্ব, মিস্টার টেইলি, আর আমি সেটা ভালোভাবেই করতে চাই। আমার কথা শোনো আর্থার, ওই জায়গাটার একটা ইতিহাস আছে, কিন্তু আমি তোমাকে ওই ইতিহাস বলতে চাই না। তুমি হয়তো লোকের মুখে কথাগুলো শুনে থাকবে। তুমি তো ও বাড়িতে গিয়েছ, ইতিমধ্যেই সম্ভবত তুমি কিছু ব্যাপার আজ করতে পেরেছ, তাই নয় কি? হ্যাঁ, আমি ওখানে গিয়েছি। কিছু কিছু জিনিস আমি দেখেছি এবং শুনেছি, কিন্তু ব্যাপারগুলো ঠিকঠাক বুঝতে পারিনি। তারপর আমি ইলমার্স হাউসে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। মিস্টার টেইলি মনোযোগ সহকারে সব কিছু শুনলেন, কিন্তু কিছুই বললেন না। আমার মনে হয় কালো কাপড়ে আবৃত ওই তরুণী অন্য কিছু নয়, সে একটা ভূত। সে আমাকে ভীত সন্ত্রস্ত করেছে, ভয় দেখিয়েছে। অবশ্য তার সেই ক্ষমতা আছে, সে মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ওই ফনি ট্র্যাপ আর ওই বাচ্চাটার কান্না, ওই ব্যাপারগুলো সম্বন্ধে তুমি কি বলবে? হ্যাঁ, এইবার আমি মনে মনে ভাবলাম, ওই শিশুর চিৎকারটা ছিল অত্যন্ত মারাত্মক
তবে আমি সেটা মিস্টার টেইলির কাছে বললাম না। তবে আমি পালানোর লোক নই। আমি তাকে বললাম, আর্থার, তোমার ওখানে যাওয়া উচিত নয়। আমাকে যেতে হবে মিস্টার টেইলি, এবং আমি যাব। তাহলে একা যেও না। কিন্তু কেউ আমার সঙ্গে ইলমার্স হাউসে যেতে রাজি নয়। আমি একাই যাব। যাই হোক, মিসেস ট্র্যাভেলো তো ওখানে 60 বছর একাই কাটিয়েছেন। কি অদ্ভুত, একাই যাবে? মিস্টার টেইলি উঠে দাঁড়ালেন। আমারও ফিরবার সময় হয়ে এলো। একজন বৃদ্ধ আমার কোটটা এগিয়ে দিল। বৃদ্ধ চলে যাওয়ার পর মিস্টার টেইলি বললেন, সত্যি কি তুমি আবার ওই বাড়িতে যাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই। যাবেই যখন একটা কুকুর সঙ্গে করে নিয়ে যাও। আমার তো কোনো কুকুর নেই। আমার আছে। তুমি আমার কুকুরটাকে এখনই তোমার সঙ্গে নিয়ে নাও। আমরা বাড়ির বাইরে চলে এলাম। একটু দাঁড়াও। তিনি বাড়ির পেছনের দিকটায় গেলেন। ওই শূন্য বাড়িটায় আমার সঙ্গে একটা কুকুর থাকবে, কথাটা ভাবতে আমার ভালোই লাগলো। কিছুক্ষণ পর তিনি সুন্দর ছোট একটা কুকুর নিয়ে ফিরে এলেন। এখন ওকে নিয়ে যাও তোমার সাথে। কাজ শেষ করে ফিরে নিয়ে এসো। ওর নাম কি? স্পাইডার। নামটা শুনেই কুকুরটা লেজ নাড়তে শুরু করে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। চলো স্পাইডার, চলো। আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু কুকুরটা নড়ল না। সে মিস্টার টেইলির দিকে তাকিয়ে রইল। তখন তিনি বললেন, যাও স্পাইডার, যাও। তৎক্ষণাৎ স্পাইডার আমার সামনে সামনে দৌড়ে চলল। হাত নেড়ে মিস্টার টেইলিকে বিদায় জানিয়ে সাইকেলে চেপে বসলাম। আমার ভালো লাগলো, সঙ্গে সঙ্গে কিছুটা নিরাপদ বোধ করলাম। সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম। অধ্যায় 8 রাতের শব্দ। পরদিন সকালের আবহাওয়াটা ছিল সুন্দর। 9টা নাগাদ মিস্টার ব্যান্ডলির ফোন এলো লন্ডন থেকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার চিঠি পেয়েছি। হ্যাঁ, তুমি কয়েকদিন ইলমাস হাউসে থাকতে পারো। কাগজপত্র ঘেটে যেইগুলো জরুরি মনে হবে আমাকে পাঠিয়ে দিও, আর বাকিগুলো ওখানেই থাক। আর শোনো, ওখানে বেশি দিন থেকো না। হ্যাঁ স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ গুটিয়ে চলে আসব। বাড়িটা একটা অদ্ভুত স্যার। হ্যাঁ, মিসেস ট্র্যাভেলো তো একজন অদ্ভুত মানুষ ছিলেন। তারপর তিনি ফোন রেখে দিলেন। 9:30টার দিকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে সাইকেলের সামনের ঝুড়িটায় রেখে আমি রওনা দিলাম। আমার পেছন পেছন আসছিল ছুটে ছোট্ট কুকুর স্পাইডার। জোয়ার আসতে শুরু করেছে। খুব শীঘ্রই বাঁধের রাস্তাটা ডুবে যাবে। তবে আমার কোনো দুশ্চিন্তার কারণ নেই। আরামদায়ক মুক্ত বাতাস আর রোদের আলোয় ঝকঝক করছে পানি। জলাভূমির উপর দিয়ে সামুদ্রিক পাখিরা ডেকে ডেকে উড়ে বেড়াচ্ছে। আমি শীঘ্রই ইলমার্স হাউসে পৌঁছে গেলাম। তারপরই সব কয়টা জানালা খুলে দিলাম। বেশ কয়েকটা ঘরে থাকা অগ্নিকুণ্ডলীগুলিকে জ্বালিয়ে দিয়ে
আমি একটা ডেস্কের সামনে বসলাম। ডেস্কের ঠিক সামনেই জানালা। জানালা দিয়ে আকাশ, জলাভূমি আর পরিষ্কার পানি দেখা যাচ্ছে। আমি কাজ শুরু করলাম। ডেস্কটা কাগজে ভরা। বেশ কিছু কাগজ ছুঁড়ে ফেলে দিলাম, আর কিছু বাছাই করে রেখে দিলাম পরে দেখার জন্য। আমি একের পর এক আলমারি খুলে খুলে কাগজ দেখতে লাগলাম। সব কাগজে আমি মনোযোগ সহকারে দেখছি। পুরো সকালটাই আমি কাটিয়ে দিলাম কাগজ দেখে। দুটোই মধ্যাহ্নভোজ শেষ করে স্পাইডারকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। আমি হাঁটতে হাঁটতে পুরনো সমাধিস্থলে এসে পড়লাম। স্পাইডারও এখানে এসে বেশ খুশি। সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। সমাধিস্থলের পাথরগুলোতে কি লেখা আছে ওগুলো পড়বার চেষ্টা করলাম। ওগুলো অত্যন্ত পুরনো হওয়ার কারণে বেশিরভাগগুলি পড়া গেল না। একটা পাথরের লেখা কিছুটা স্পষ্ট, কিছু অক্ষর মুছে গেছে, তাও আমি পড়তে পেরেছি। দুজন মানুষকে সমাধিস্থ করা হয়েছে এখানে। আমি অবাক হয়ে ভাবলাম, কে তারা যারা এই কবরে শুয়ে আছে? আমি চারদিকে তাকালাম। জায়গাটা অত্যন্ত বিমর্ষ, কিন্তু আমার ভয় লাগছে না। বাতাস খুব ঠান্ডা, তাই আমি বাড়ির ভেতর চলে এলাম। স্পাইডারও আমার পিছু নিল। আবারও টেবিলে বসে কাগজের পর কাগজ পড়ে চলেছি। তবে এই কাগজগুলোর মধ্যে কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। এক কাপ চা পান করার পর আবারও কাজে ফিরে এলাম। সন্ধ্যা হয়ে যাওয়ায় জানালা বন্ধ করে বাড়ির সব কয়টা বাতি জ্বেলে দিলাম। অগ্নিকুণ্ডের মাঝে আরো কিছু কয়লা দিলাম। অন্য ঘর থেকে আরো কাগজ এনে জড়ো করলাম। কাগজ আর কাগজ, গাদা গাদা কাগজ। 60 বছরের মধ্যে মিসেস ট্র্যাভেলও দেখছি কোনো কাগজে ফেলে দেননি। এদিকে রাত বাড়তে শুরু করেছে, কিন্তু আমি কাজ থামাইনি। মনে হয় 1-1.5 দিনের ভেতরে কাজ শেষ করতে পারবো। তারপর আমি লন্ডন ফিরে যাব, আমার প্রেয়সী স্টেলার কাছে। অবশেষে এতটাই ক্লান্ত হয়ে পড়লাম যে আমার পক্ষে কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। একটা বই হাতে করে সোজা দোতলায় চলে আসি, বিছানায় শুয়ে শুয়ে পড়ব বলে। বলা বাহুল্য, স্পাইডারও আমার সঙ্গে সঙ্গেই এলো। আমি শোবার জন্য বাড়ির পেছনের দিকটার একটা ঘর বেছে নিলাম। আধা ঘন্টার মতো বই পড়বার পর বাতি নিভিয়ে দিলাম। স্পাইডার ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে বিছানার পাশে। একটু পর আমার ঘুম ভেঙে যায়। দেখি চাঁদের আলোয় ঘরটা ঝলমল করছে। কি হয়েছে? আমার ঘুমটা ভাঙলো কেন? উঠে বসলাম। তখনই দরজার সামনে দাঁড়ানো স্পাইডারের ওপর আমার নজর পড়ল। সে দরজার দিকে তাকিয়ে কিছু একটা শুনছে। স্পাইডার খুব ভয় পেয়েছে, আমিও পেয়েছি। হ্যাঁ, এখন আমিও কিছু শুনতে পাচ্ছি। শব্দটা বাড়ির ভেতরের কোনো একটা দিক থেকে আসছে। কিসের শব্দ এটা, আর কোত্থেকেই বা আসছে? স্পাইডার হালকা গর্জন করে ভয় ভয় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো।
আমি খুব ধীরে বিছানা থেকে নামলাম। আমার হৃদস্পন্দন আবারও বাড়তে শুরু করেছে। এবার দরজাটা খুললাম। সামনের অন্ধকার প্যাসেজটা একেবারে শূন্য। আমি শুনলাম স্পাইডার দৌড়ে গিয়ে প্রত্যেকটা ঘরের বন্ধ দরজাগুলোতে নাক দিয়ে শুকতে শুরু করেছে। হ্যাঁ, আমি আবার ওই শব্দটা শুনতে পাচ্ছি। এটা বাঁদিককার প্যাসেজটা থেকে আসছে। আমি খুব ধীরে আর সতর্ক পায়ে শব্দটা লক্ষ্য করে এগিয়ে চলি। প্রত্যেকটা ঘর খুলে খুলে দেখতে শুরু করলাম, আর প্রত্যেকটাই অন্ধকার, নিস্তব্ধ। প্যাসেজটার শেষ প্রান্তে একটা ঘর আছে। স্পাইডারকে দেখলাম ওই ঘরের দরজাটায় শুকছে। এবার তার গর্জনের মাত্রাটা বেড়ে গেল। এটা হলো ওই ঘরটার দরজা, যেটা আমি প্রথম দিনই তালাবন্ধ পেয়েছি। এটাই হলো একমাত্র দরজা যা আমি খুলতে পারিনি। হ্যাঁ, শব্দটা এই বন্ধ ঘরের ভেতর থেকে আসছে। এই শব্দটা আমার পরিচিত। অনেক আগে আমি এটা শুনেছি। হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম আমি এই শব্দটা শুনেছি, কিন্তু ওটা কিসের শব্দ? স্পাইডার গর্জন করতে করতে আমার পায়ে আছড়ে পড়ল। সে ভয়ে কাঁপছে। শব্দটা এখনো ভেসে আসছে। আমি আরেকটা শব্দ শুনতে পেলাম। এখন শব্দটা আসছে আমার পেছন দিক থেকে, অর্থাৎ এই বাড়িটার সামনের দিক থেকে। এখন ঘরের ভেতরে শব্দটা থেমে গেছে। আমি আস্তে করে দরজার দিক থেকে সরে দাঁড়ালাম। তারপর সতর্কভাবে হেঁটে হেঁটে আমার শোবার ঘরে ফিরে এলাম। এখন সব কিছু নীরব। দ্বিতীয় শব্দটাও বাড়ির ভেতরের কোনো একটা জায়গা থেকে হয়েছে, এটা আমি নিশ্চিত। আমি ঘরের চতুর্দিকে চেয়ে দেখলাম। হতে পারে শব্দটা বাইরে থেকে এসেছে, এটা ভেবে জানালা দিয়ে বাইরে তাকালাম। না, কিচ্ছু নেই, কেউ নেই। চাঁদের আলোয় জলাভূমিটাকে ধূসর রূপালি রং দেখাচ্ছিল। আমি কি কোনো কান্নার শব্দ শুনতে পেলাম? আমি আবার কান পাতলাম। না, কিছুই শুনিনি। আমার পায়ে উষ্ণ কিছু একটা ঠেকল। আমি নিচু হয়ে ছোট কুকুরটার গায়ে হাত বুলিয়ে দিলাম। আমি কান পাতলাম। না, কোনো শব্দ নেই। সব কিছু নিস্তব্ধ। বাড়ি, জলাভূমি নীরব, একদম নিস্তব্ধ। কিছুক্ষণ পরে আমি আবার এসে দাঁড়ালাম ওই বন্ধ দরজাটার সামনে। আমি হাতল ধরে টেনে দরজাটাকে খুলবার চেষ্টা করলাম, কিন্তু ওটা খুলল না। এরপর কাঁধের সাহায্যে জোর ধাক্কা লাগালাম, কিন্তু দরজাটা একটুও নড়ল না। দরজার গায়ে কোনো চাবির ফুটো নেই। ঘরের ভেতরটা কোনোভাবে দেখতে পাচ্ছি না। আবারও ঘরে ফিরে গেলাম, তবে ঘুম আসতে অনেক সময় নিল। গল্প পাঠে রুবা, হামিং ভয়েস রুবা,
Audio editing, sound effect and music composed by Tungtang and Ananto. All the instruments played by Ruba, Tungtang and Ananto.